বেশি মেয়ে পাওয়া জীবনে কিছু না, বেশ মেয়ে পাওয়াই কঠিন। সুবেশ মেয়ে অনেক মিলে, তাতে চোখ ভরে গেল মন ভরে না। সত্যি বলতে অনেক মেয়ে নিয়ে কি হবে, একটি মেয়ে, কিন্তু বেশ মেয়ে। মনের মতো সে একটিকে পাওয়াই যথেষ্ট। প্রেজেন্ট টেন্সে তো প্রায় সব মেয়েকে ভালো লাগে, কিন্তু অ্যাবসেন্ট টেন্সেও তো ভালো লাগতে পারে, আড়ালে থেকেও আবেশ জাগায়। কেবল তাকেই তো বলতে হয় মেয়ের মতো মেয়ে। তাকে পাওয়াটাই হচ্ছে আসল, জীবনের দেবী মন্দিরে সত্যিকার প্রবেশ। এইসব কথাই তড়িৎ ভাবছিল, তড়িৎ বেগেই ভাবছিল হাওড়া স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে বসে বসে। কফির পেয়ালা হাতে চিন্তাশীলতার পরকাষ্টার মতো দেখাছিল ওকে। ভেবে দেখলে বিদ্যাপতির সময়েও এই সমস্যা দেখা গেছে। নইলে প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক, বিদগ্ধ কবির এই খেদোক্তি কেন? অবশ্য তড়িতের এমন কোনো আক্ষেপ ছিল না। সেই একটিকে সে পেয়ে গেছে, লাখের একেবারে গোড়াতেই, লাখ যাকে বলে। কিন্তু তড়িৎ আর জ্যোৎস্নার মাঝখানে দুর্লভ্য বাধা ওর পিসিমা। পিসিমান্ত প্রদেশ পার হয়ে জ্যোৎস্নায় পাড়ি জমানো, লক্ষ্য মেয়ের লক্ষ্যভেদ করে প্রাণ জুড়ানো, একটিতে গিয়ে পৌঁছানোর মতোই দুঃসাধ্য ব্যাপার। তড়িতের পিসিমা একাই যে 1 লাখ। তবু মরিয়া হয়ে সে টেলিফোনটা হাতে নিল। হ্যালো, কে? জ্যোৎস্না নাকি? জ্যোৎস্না, আমি আমি হচ্ছি আমি, আদি এবং অকৃত্রিম তোমার তড়িৎ। আমি এখন এখানে। এখানে মানে কোনখানে? জ্যোৎস্নার গলা। এখানে মানে কলকাতায়, এখন হাওড়া স্টেশনের খাবার ঘরে। এইমাত্র বম্বে মেল থেকে নামলাম। দিন 10 ছুটি পাওয়া গেছে। পিসিমার ওখানেই থাকতে হবে, উপায় নেই। তবে তাকে লিখেছি যে সন্ধ্যায় পৌঁছাবো। আজকাল ট্রেনের ভারী গোলমাল, কিচ্ছু ঠিক নেই। অতএব এখন থেকে বিকেল পর্যন্ত অবকাশ আমার হাতে। দুপুরটাও আছে এর মধ্যে, জ্যোৎস্না যোগ করে। অনিবার্যভাবেই মধ্যাহ্নভোজটা তোমাদের ওখানেই সারা যাবে, সেটাও আমার ভাবা ছিল, জানালো তড়িৎ। তাহলে তো ভাবনায় ফেললে। মাটা সবাই বেলুর মাঠে উৎসবে গেছেন, ফিরতে সেই সন্ধে। আমিও যেতাম, কিন্তু পরীক্ষার পড়া নিয়ে আমার যাওয়া হয়নি। কিন্তু ঝিচাকর সবার আজ ছুটি, রান্নাবান্নার কোনো হাঙ্গামা নেই বাড়িতে। তুমি কি খাচ্ছ তাহলে? সকালের পাউরুটির যে ভগ্নাবশেষ আছে, মাখন আর চিনি দিয়ে তাতেই চালা বেঁচে রেখেছিলাম। কত বড় রুটির ভগ্নাবশেষ? তড়িৎ জানতে চায়। তা বেশ বড়ই, জবাব আসে। তাহলেই হবে। আমার ব্যাগের মধ্যে কাঁকড়ার তরকারি আছে, খাসা জিনিস। এই রেস্তোরাঁ থেকে কিনেছি একটু আগে। কেমন হবে রুটির সঙ্গে? ও অদ্ভুত, জ্যোৎস্নার উল্লাস শোনা যায়। তাহলে আমি ট্যাক্সি ধরলাম বলে তোর টেলিফোন ছেড়ে দিল। ট্যাক্সির মতোই হুড়মুড় করে উঠল গিয়ে জ্যোৎস্নাদের ফ্ল্যাটে। প্রথম আলাপের মৌখিকতা ইত্যাদি মামুলি মিষ্টি মুখের পর কাঁকড়ার প্রসঙ্গে এলো। দেখি কেমন কাঁকড়া? জ্যোৎস্না জিজ্ঞেস করে। সুটকেসের মধ্যে আছে, খুলি, দাঁড়াও। সুটকেসের মুখ খুলে তড়িৎ। অদ্যকার দিবসের সবচেয়ে বড় খবর কিংবা খাবার বলেই বোধ হয় আজকের খবরের কাগজে মুড়ে রাখা পায়জামার আচ্ছাদনে ঢাকা সে কাঁকড়ার কাবাব। অত্যন্ত স্নেহ ভরে তড়িৎ তার ঘুমটা খুলল। অদ্ভুত। প্রথম দর্শনেই জ্যোৎস্না বিকলত হয়। দাঁড়াও, ততক্ষণ আমি রুটিটা কেটে মাখন লাগিয়ে ফেলি বলে সে লাফিয়ে ওঠে। যে কাঁকড়ার কামড়েই মানুষকে লাফাতে হয়, তাতে কামড় বসাবার সুযোগ পাওয়া কিন্তু কম লোভনীয় নয় ভেবে দেখলে। ইস, এত ঝোল দেখছি অনেক দূর গড়িয়েছে, খবরের কাগজ ভেদ করে আমার পাজামা পর্যন্ত। তড়িৎ একটু আফসোস করে, কিন্তু তখনই সে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। যাকগে। যাবে কেন? টাটকা দাগ তো, গরম জল ঢাললেই ধুয়ে যাবে। আমি কেচে দিচ্ছি এখনই। না না, ও নিয়ে তুমি ব্যস্ত হয়েও না। তড়িৎ নিজেই ব্যস্ত হয়ে ওঠে। ব্যস্ত কিসের? চায়ের জল তো চাপাতেই হবে, স্টোভ ধরাই। তা হোক, তোমার ধুতে হবে না আমার পাজামা। ব্যাস, বিচ্ছিরে দাগ থেকে যাবে যে। থাকগে, কে দেখছে আমার পাজামার দাগ? আমি তো একলা শুই। কতক্ষণের হাঙ্গাম? কেচে টাঙিয়ে দিব, বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। ভাবছো কেন? শুকনোর দিকে মোটেই ভাবছিল না তড়িৎ। কাজটা শুষ্কতার কথাই তাকে পীড়িত করছে।
জল ফুটিয়ে তার পাজামা পরিষ্কার করছে জ্যোৎস্না। এহেন নির্জলা ব্যাপার সে ভাবতেই পারে না। জ্যোৎস্নার চিন্তাধারা কিন্তু অন্য রকমের। রুটি কাঁকড়ার চবনের সাথে তাদের চিরন্তন সমস্যা দেখা দিয়েছিল। খেতে খেতে পিসিমার কথা আলোচনা করছিল ওরা। বাবা যে কি মুশকিলেই ফেলে গেলেন, দীর্ঘ নিঃশ্বাস সহ জানাচ্ছিল তড়িৎ। তার উইলে পিসিমাকে সমস্ত সম্পত্তি ট্রাস্টি করে গেলেন। তার অনুমতি ছাড়া আমি বিয়েই করতে পারবো না, আর যদি করি উইলের শর্ত মতো একটিও পয়সা পাবো না আমি আর। ভাবো দেখি কি বিপদ। হায়, মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার আর এ দশা হতো না। আবার সে তার দীর্ঘ নিঃশ্বাস পাড়ে। কি দরকার আমাদের সম্পত্তির? জ্যোৎস্না আপত্তি জানায়। কি হবে বেশি টাকায়? দুজনে মিলে চাকরি করে চালিয়ে নিতে পারবো। পারবো না? সেটা চাকরি জীবন হবে, দাম্পত্য জীবন হবে না। তড়িৎ এবার দীর্ঘতর নিঃশ্বাস ফেলার চেষ্টা করে। আমার পিসিমা যদি অতটা সেকেলে না হতেন, কি সুখের যে হতো। আমাকে তিনি দু চোখে দেখতেও পারেন না। জ্যোৎস্নাও পাণ্ডুর হয়ে আসে। বিয়ের কথা তুলব কি? তোমার সঙ্গে মিশতে পর্যন্ত মানা, তা জানো? তড়িৎ ঝিলিক মারে। বালিগঞ্জের মেয়েরা তার অসহ্য। তোমাদের কথা তিনি সইতেই পারেন না। তোমাদের সম্বন্ধে তিনি মনে মনে যা ভাবেন তা মুখে আনা যায় না। তার ধারণা আমরা বালিগঞ্জের মেয়েরা প্রজাপতির পাখায় উঠছি, তাই না? কেবল পাখায় উঠলে তো রক্ষে ছিল, তার চেয়েও বেশি। তড়িৎ আলোখানে, তার চেয়েও বিচ্ছিরি। মানে কেবল উড়ছি না, উড়াচ্ছিও, তাই না? তাই তো? মানে আমার সঙ্গে বিয়ে হলে দুদিনে তোমার সব টাকা উড়িয়ে দিয়ে ফতুর করে তোমার পথে বসাবো, এই তো? এ তো বটেই, কিন্তু এর চেয়েও আরো। কেবল এ ভাবলে তো কথাই ছিল না। কিন্তু আমার পিসিমার কল্পনার দৌড় আরো বেশি। তিনি ভাবেন যে কি করে তোমাকে আমি বোঝাই। তিনি মনে করেন যে তোমাদের কাছে আমরা অসহায় শিশু মাত্র। ছলে বলে কৌশলে তোমরা কি বলে গিয়ে তোমরা আমাদের কি করে যে বলা যায় কথাটা, এক কথায় তোমাদের কাছে ঘেঁষলে আমাদের পতিত্বহানি হবার ভয় আছে। এবার বুঝেছ? প্রকাশ করে বলার প্রয়াসে তড়িতের মুখ চোখ লাল হয়ে ওঠে। জ্যোৎস্না হাসতে থাকে। মানে তোমাদের বকিয়ে দিতে পারি, এই তো? আহার পর্বের পর আবার চায়ের জল চেপেছিল। প্রথম কেটলির জলে পাজামাটা ধুয়ে শুকোতে দিয়েছে আলনায়। কিন্তু কাঁকড়াঘুটিত পাকা রং একেবারে যাবার নয়, ফ্যাকাশে মার্কা হয়ে রয়ে গেছে তখনও। তবু জল্লুসের চটক ঢের কমে গেছে বলতে হবে। পেয়ালা পিরিচ সাজিয়ে কেতলিটা নামাতে যাবে, এমন সময় বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো। দরজা খুলে দিতে গিয়ে জ্যোৎস্না দেখল সরাসরি চোখের সামনে তড়িতের পিসিমা। পিসিমার চোখে চাবুক, সংকল্পের দৃঢ়তা তার চিবুকে। তোমার মাকে একটা কথা বলতে এলাম, তিনি বললেন। মা তো বেলুড়ে গেছেন আজ, দাদা টাদা সবাই গেছেন। জ্যোৎস্না জানায় আমি একা আছি বাড়িতে। বেশ, তাহলে তোমাকেই বলে যাব। তোমার সম্বন্ধে এই কথাটা, আমাদের তরুর বিষয়ে। তরু আজ সন্ধ্যের গাড়িতে আসছে, পিসিমা শুরু করলেন। ও, আজ আসছেন বুঝি? জ্যোৎস্না আমতামতা করে। কি বলবে, কি বলেছি পিসিমাকে দরজা থেকে বিদায় দিবে সে ভেবেই পায় না। হ্যাঁ, আজ সন্ধে আসবে। তার আগে থেকে তোমাকে স্পষ্ট করে জানানো আমি কর্তব্য বলে মনে করছি। আমি চাই না যে চাইতে না চাইতে সে দুর্ঘটনা। আগামী সন্ধ্যার তড়িৎ এই মুহূর্তে বিকশিত হয়ে ওঠে। হঠাৎ, কার সঙ্গে কথা বলছো জ্যোৎস্না? মারা কি ফিরে এলেন নাকি? তরু, তড়িৎ। পিসিমা চমকে ওঠেন। আপনি আপনি কি ভিতরে আসবেন না? জ্যোৎস্না অনুরোধ জানায়। কিন্তু অনুরোধের অপেক্ষা ছিল না। তার আগে পিসিমা তড়িৎ গতিতে তড়িতের প্রান্ত সীমায় উপস্থিত হয়েছেন। তরু, তুই আমায় অবাক করেছিস। তড়িৎ থমথম খায়। আমার গাড়ি সন্ধে আসবার কথা ছিল পিসিমা, কিন্তু যুদ্ধের হিড়িকে এখন কোনো কিছুরই সঠিক নেই। দৈবাত আজ সকালে এসে গেল। সকালে? সে সকালে এসেছিস তাহলে? পিসিমা আরো বেশি অবাক হন। বলিস কি রে? সকাল মানে এই একটু আগে তো। এই পথ দিয়ে যাবার সময় ভাবলুম একবার জ্যোৎস্নাদের সঙ্গে দেখাটা করে যাই। সকাল মানে একটু আগে? বিস্মিত স্বগোক্তি শোনা যায় পিসিমার।
এবং তার সুতীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি ঘরময় ঘুরঘুর করে। ঘুরতে ঘুরতে ঘরের মেঝে উন্মুক্ত সুটকেসের উপর পড়ে। সেখান থেকে এক লাফে গিয়ে আলনায় ওঠে, ভিজে পায়জামাটার গায়ে গিয়ে ধাক্কা খায়, তারপর তার দাগের জায়গায় গিয়ে আটকায়। সে দৃষ্টি সেখানে নিবদ্ধ হয়ে স্থির হয়ে থাকে, তারপর আর ঘোরে না। পিসির নির্বাক তীব্র দৃষ্টির অনুসরণ করে তড়িতে হৃৎপণ্ডও বুঝি স্থির হয়ে যায়। তার পাজামার মতো তাকেও যেন দাগি দেখাতে থাকে। জ্যোৎস্না খুব ম্লান হয়ে আছে। বুঝেছি, কি যেন বুঝে পিসিমা ঘাড় নাড়েন। ও, ওই পাজামাটা বড্ড ময়লা হয়ে গেছিল, তাই একটু কেচে টাঙিয়ে দিয়েছি, তড়িৎ বলে ওঠে। কিন্তু ওই কথা বলে ধোপদস্তর পাজামাকে পরিষ্কার করা সহজ নয়। বরং সেই দুশ্চেষ্টায় পিসিমার মনে সন্দেহকে যে আরও কালো করে ঘোরালো করে তোলা হলো। মাত্র পরক্ষণেই তা সে টের পেল। গরম জলে এত করে কাচলাম, তবু কাকড়ার দাগ কি সহজে ওঠে? জ্যোৎস্না সাফাই দেয় এবার। মরিয়া হয়ে সেও একটা শেষ চেষ্টা করে। ঠিক, পিসিমা বললেন, ঠিক কথা, তড়িতের দিকে তাকিয়ে। তড়িৎ ঘাড় হেট করে কি যেন ভাবে, তারপর দৃঢ়স্বরে জানায়, পিসিমা, তোমাকে একটা কথা বলবো। আমি জ্যোৎস্নাকে বিয়ে করতে চাই। পিসিমার সম্মতি এবং পৈতৃক সম্মতি লাভের কোনো আশা তার যে নেই, সেটা জেনেও এই অভাবিত অপ্রত্যাশিত পরিস্থিতিতে পৌঁছে এই কথা সে না বলে পারে না। কাকড়াঘটিত ঘাটকালির এই কালিমা আর সুযোগ সে ঘাড় পেতে নেয়। যত শিগগির তা করো ততই মঙ্গল, ততই সবার পক্ষে ভালো। পিসিমাও না বলে পারেন না। এতদিন আমি যা ভয় করছিলাম তাই হয়েছে, কিন্তু যা হবার হয়ে গেছে। এখন একটু কাগজ কলম দাও আমায়। তোমাদের বিয়ে আমার অনুমতি নেওয়া প্রয়োজন, আমার অনুমতিটা দিয়ে যাই। এই বলে 440 গজের দৌড়ে শেষ পর্যন্ত এসেও হেরে যাবার মতো পিসিমা এক হাঁপ ছাড়লেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।